আজকে আমি বলবো কিভাবে ইনস্ট্যান্টলি অথবা অত্যন্ত চমকপ্রদভাবে আপনি কিভাবে ঘরে বসেই আপনি গ্যাসের সমস্যাটি তাৎক্ষণিকভাবে রিমুভ করতে পারেন বা দূর করতে পারেন। প্রথমে আমি বলবো যে আদার কথা। আদা আপনি ১ চামচ আদার রস নিন, পাশাপাশি আপনি গোলমরিচের গুঁড়া ১ চামচ নিন এবং সামান্য লবণ নিন। এরপর আপনি এটি পানিতে মিশিয়ে খেয়ে ফেলুন, দেখবেন তাৎক্ষণিকভাবে আপনার গ্যাসের সমস্যাটি দূর হয়ে যাবে। এছাড়া মৌরি অথবা জিরা ভেজানোর যে গুঁড়া আছে, এটা আপনি এটার যে পানিটা আছে আপনি ভিজিয়ে রেখে ১ ঘন্টা বা ২ ঘন্টা পর আপনি যদি পানিটা খান, সেক্ষেত্রে কিন্তু গ্যাসের সমস্যাটা দূর হয়ে যাবে। এছাড়া আপনি টক দই খেতে পারেন, কারণ টক দই কিন্তু আমাদের গ্যাসের সমস্যা দূর করার জন্য অত্যন্ত কার্যকর একটি খাবার। টক দইয়ের মধ্যে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ অনেক বেশি থাকে, যেগুলো আমাদেরকে পরিপাক অথবা ডাইজেশনে অনেক হেল্প করে থাকে। অন্যদিকে আপনি যদি মিষ্টি দই খান, হ্যাঁ আপনি এটা খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মিষ্টি দইয়ের মধ্যে খুব একটা উপকারী ব্যাকটেরিয়া পাবেন না, কারণ মিষ্টি দইয়ের মধ্যে উপকারী ব্যাকটেরিয়াগুলো মৃত অবস্থায় থাকে। অন্যদিকে টক দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে এগুলো জীবিত অবস্থায় থাকে। এই জীবিত ব্যাকটেরিয়াগুলো কাজ কি? এই জীবিত ব্যাকটেরিয়াগুলো আমাদের পরিপাকে সাহায্য করে বা ডাইজেশনে সাহায্য করে। এছাড়া আপনি যেটা করতে পারেন, আপনি সকালে ঘুম থেকে উঠে আপনি খালি পেটে পানি খেয়ে ফেলতে পারেন। আপনি যদি কুসুম কুসুম গরম পানিতে সেটা খান, সেটা কিন্তু আরো উপকার হবে আপনার জন্য। সো খালি পেটে উঠেই আপনি ১ গ্লাস পানি খেয়ে ফেলুন, সেটা কুসুম কুসুম গরম পানি হতে পারে। এছাড়া আপনি সকালের যে ব্রেকফাস্ট, সেখানে আপনি কি রাখতে পারেন? সেখানে আপনি রাখতে পারেন কলা এবং সেই সাথে একটি সিদ্ধ ডিম। তেলে ভাজা কোনো ডিম না, একটি সিদ্ধ ডিম রাখুন এবং আপনি কাজে বেরিয়ে পড়ুন। এছাড়া আপনি যেটা করতে পারেন, আপনি যখন দুপুরে খেতে যাবেন, দুপুরে খেতে যাওয়ার সময় আপনি লাল চালের ভাত খাবেন। সেই সাথে আপনি কিছু গাজর রাখতে পারেন, কারণ গাজরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এই ফাইবারটা আমাদের যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে, এই গুড ব্যাকটেরিয়াকে নিউট্রিয়েন্ট দিয়ে থাকে এবং গুড ব্যাকটেরিয়াগুলো আমাদের পরিপাকে কিন্তু সাহায্য করে থাকে। এছাড়া আপনি সন্ধ্যার নাস্তাতেও কিন্তু টক দই রাখতে পারেন, সাথে একটি কলাও রাখতে পারেন, যেটা আমাদের ফাইবার দিয়ে থাকে এবং টক দই আমাদের প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া দিয়ে থাকে। একটা কথা সবসময় মনে রাখবেন যে খারাপ ব্যাকটেরিয়া যদি আমাদের পাকস্থলীতে অনেক বেড়ে যায় এবং গুড ব্যাকটেরিয়া যেটা আছে এটা যদি আমাদের পাকস্থলীতে কমে যায়, তখনই দেখবেন যে পেঁপে পেটের মধ্যে ফাঁপা ফাঁপা একটা ভাব তৈরি হয়, সেই সাথে বুদবুদ ফুটে এবং গ্যাসের সমস্যা করে, পেট ব্যথা করে। সো আপনার টার্গেট থাকতে হবে যে গুড ব্যাকটেরিয়াটাকে অনেক বাড়িয়ে ফেলা। সেজন্য প্রোবায়োটিক যে ফুডগুলো আছে, যেমন টক দই, যেটা আমরা সবসময় পেতে পারি এবং অনেক ইজিলি আমরা এটা দোকান থেকে নিয়ে নিতে পারি বা কিনে খেতে পারি, সেটা আপনি সবসময় খাওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনি গুড ব্যাকটেরিয়ার মাধ্যমে আপনার ডাইজেশনটাকে ইমপ্রুভ করতে পারেন। এছাড়া আপনি আপনার পাকস্থলীর গ্যাস কমানোর জন্য যেটা করতে পারেন, যে আপনি রাত্রে ঘুমানোর আগে কমপক্ষে ২ থেকে ৩ ঘন্টা আগে খেয়ে ফেলবেন। একটা কথা মনে রাখবেন যে আপনি যদি হাই প্রোটিন জাতীয় খাবার রাতের বেলা খান, সেটা কিন্তু ডাইজেশনে অনেক সময় লাগবে। কিন্তু আপনি যদি একটু কম প্রোটিন জাতীয় যদি খাবার খান, সেক্ষেত্রে কিন্তু আপনার ডাইজেশনে খুব একটা সময় লাগবে না। আপনি যদি মাংসও খান, দেখা যাবে যে আপনার ২ থেকে ৩ ঘন্টা লাগবে ডাইজেশনের জন্য বা পাকস্থলীতে কিন্তু তখন থেকে যাবে। তো এই অবস্থায় আপনি কখনো শুতে যাবেন না। আপনি মিনিমাম খাওয়ার ২ থেকে ৩ ঘন্টা পরে শুবেন, যাতে করে আপনার পাকস্থলীটি ফাঁকা থাকে। এখন যদি আপনি খাওয়ার পরে ইনস্ট্যান্টলি আধা ঘন্টার মধ্যে শুয়ে যান, ১৫ মিনিটের মধ্যে শুয়ে যান, তখন দেখা যাবে যে আপনার খাবারটা নিচে না নেমে উপরের দিকে চলে যেতে থাকে। মানে যে গ্যাসটা তৈরি করছে, আমরা খাওয়ার পর যে গ্যাসটা তৈরি হচ্ছে, এই গ্যাসটা পাকস্থলীর থেকে আমাদের খাদ্যনালী হয়ে আমাদের এখান পর্যন্ত চলে আসছে এবং বুক জ্বালা পোড়া শুরু করে। এবং এই অবস্থাকে আমরা বলে থাকি গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ। এখন যদি এই প্রবলেমটা হয় এবং হওয়ার কারণে যদি আপনার বুক জ্বালাপোড়া করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে খাওয়ার সাথে সাথে শোয়াটা বাদ দিতে হবে। তার কারণ হচ্ছে, যখন আমরা খাবার দাবার করি, খাবার দাবার পরে যদি আমরা শুয়ে পড়ি, তখন আমাদের পাকস্থলী এবং আমাদের খাদ্যনালী এর মাঝখানে একটা বাল্ব থাকে, এটাকে আমরা বলে থাকি লয়ার ইসোফেগাল স্ফিংটার বাল্ব। তো যখন নাকি আপনি খাওয়ার পর সাথে শুয়ে যাবেন, তখন দেখা যাবে যে আপনার এই অ্যাসিডগুলো আপনার খাদ্যনালী হয়ে বুকে চলে আসছে এবং বুক জ্বালাপোড়া করে থাকে। এই জন্য আপনি খাওয়ার পর সাথে সাথে শুতে যাবেন না। এছাড়া আরো কিছু ইম্পর্টেন্ট টিপস আমি আপনাকে বলতে পারি। যেমন আপনি আম এই মেথি ভিজানো যে পানি আছে, সেটা আপনি রাতে ভিজিয়ে রাখবেন। ২ চামচ ভিজিয়ে রাখবেন এবং সকালে ওই পানিটা আছে, এই পানিটাকে আপনি খেয়ে ফেলবেন। খালি পেটে খেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যাসের যে সমস্যা, গ্যাস্ট্রিক অথবা গ্যাস্ট্রাইটিস আমরা যেটা বলে থাকি, অথবা আলসারের যে সমস্যাটা, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকবে। আপনি
15 থেকে 20 দিন এটা টানা খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু গ্যাস্ট্রিক অথবা আলসারের সমস্যাটা অনেক কমে যাবে। এছাড়া আপনি যেটা করতে পারেন যে আপনার অনেক সময় দেখা যায় যে কনস্টিপেশন হচ্ছে, সেক্ষেত্রে আপনি এই পেটের সমস্যার জন্য আপনি একটু সোনা পাতা আপনি 1 চিমটি অথবা 2 চিমটি সাথে করে আপনি ত্রিফলা 2 চামচ রাতে ভিজিয়ে রাখুন এবং সকালে খেয়ে ফেলুন। সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যাসের যে সমস্যাটা, সাথে সাথে কনস্টিপেশনের সমস্যাটা, এটা কিন্তু অনেক অংশে দূর হয়ে যাবে। এছাড়া আপনি যেটা করতে পারেন, আপনি কাঁচা পেঁয়াজটা, যাদের গ্যাসের সমস্যা অনেক বেশি হয় তারা চেষ্টা করবেন কাঁচা পেঁয়াজটাকে অ্যাভয়েড করার জন্য। কারণ কাঁচা পেঁয়াজটা আমাদের যে লোয়ার ইসোফেগাল স্ফিংটার বা আমাদের যে খাদ্যনালী এবং পাকস্থলীর যে বাল্বটা থাকে, এটাকে কিন্তু অনেক দুর্বল করে দেয়। এছাড়া আপনি যেটা করতে পারেন যে ক্যাফিন জাতীয় যে চা বা কফি, এগুলাকে আপনি অ্যাভয়েড করতে পারেন। এছাড়া আপনি অনেক সময় দেখা যায় যে আমাদের গ্যাসের সমস্যাটা অ্যালকোহল অনেক বাড়িয়ে ফেলে, এই অ্যালকোহলটাকে আপনি অ্যাভয়েড করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু অনেকাংশে দূর হয়ে যাবে। সো সবাই চেষ্টা করবেন যে গ্যাসের ওষুধটা যে আছে, এই গ্যাসের ওষুধটা আপনি অ্যাভয়েড করার চেষ্টা করুন, বিশেষ করে অনেক লম্বা সময় কখন খেতে যাবেন না। এখন হয়তো বা আপনি বলতে পারেন যে গ্যাসের ওষুধ যদি না খাই ইনস্ট্যান্ট, তাহলে কিভাবে গ্যাসের সমস্যা দূর হবে? হ্যাঁ, আপনি একটা যদি গ্যাসের ওষুধ খান তাহলে কিন্তু আপনার গ্যাসের কোনো মানে গ্যাসেরটা কমে যাবে এবং আপনার শরীরে কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি লম্বা সময় যদি আপনি গ্যাসের ওষুধ খেয়ে থাকেন এবং প্রাকৃতিকভাবে যে সলিউশনটা হয়, এই সলিউশনটা আপনি না করেন, সেক্ষেত্রে আপনার কি কি সমস্যা হতে পারে? নাম্বার ওয়ান, আপনার ক্যান্সার হয়ে যেতে পারে এবং ক্যান্সারটা হওয়ার যে সিমটমগুলো আছে, এই সিমটমগুলো কিন্তু সে শো করবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার অস্টিওপোরোসিস হয়ে যেতে পারে। কারণ আপনি যদি লম্বা সময় এই ওষুধটা খান, তাহলে কিন্তু আপনার যে অ্যাসিডিটির পরিমাণটা সেটা কমে যাবে। এখন অ্যাসিডের পরিমাণটা যদি কমে যায়, তাহলে আপনার বোনের মধ্যে কিন্তু ক্যালসিয়ামকে অ্যাবজর্পশন করতে পারে না। তার কারণ হচ্ছে আপনার অ্যাসিডই কিন্তু আপনার এই ক্যালসিয়ামকে আপনার বোনের মধ্যে ঢুকাতে সাহায্য করে। আর প্রথম যেটা বললাম যে ক্যান্সার হয়ে যেতে পারে, এটা কিভাবে হচ্ছে? কারণ আপনি যদি অনেক লম্বা সময় ধরে গ্যাস্ট্রিক ওষুধ খেতে থাকেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে গ্যাস্ট্রিন নামে একটা হরমোন তার সিক্রেশন হয়ে থাকে। এটাকে আমরা বলে থাকি হাইপার গ্যাস্ট্রিনিমিয়া। যখন আপনি বছরের পর বছর এই গ্যাস্ট্রিক ওষুধটা নিয়মিত খেতে থাকবেন, তখন দেখা যাবে যে এই গ্যাস্ট্রিন হরমোনটা সিক্রেশন হতে হতে একসময় আপনার ব্লাডের মধ্যে এই গ্যাস্ট্রিন হরমোনটা অনেক বেড়ে যাবে এবং এই গ্যাস্ট্রিন হরমোনটার কাজই হচ্ছে আপনার এই অ্যাসিড প্রোডাকশনটাকে বাড়িয়ে দেওয়া। কিন্তু যখন সেটা বাড়াতে পারছে না, তখন আমাদের ব্লাডের মধ্যে এই গ্যাস্ট্রিন হরমোনটা অনেক বেড়ে যায়। তো যখন গ্যাস্ট্রিন হরমোনটা অনেক বেড়ে যাচ্ছে, তখন সেটা কি করে, আমাদের স্টমাকের মধ্যে একটা অ্যাবনর্মাল সেল প্রলিফারেশন করে থাকে, যেটা থেকে আমাদের টিউমার উৎপন্ন হয়। মানে হচ্ছে যে আপনার সেল বিভাজনটা অনেক বেশি হয়ে যায়, মানে সেলটা বিভাজন হচ্ছে 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা। কিন্তু যখন আপনি এই হাইপার গ্যাস্ট্রেনিমিয়া হবে বা এই গ্যাসের ওষুধটা বা পিপিআইটা অনেক বেশি খাবেন, তখন দেখা যাবে যে সেলটা 2টা থেকে 8টা, 8টা থেকে 24টা, এভাবে সেলের প্রলিফারেশন হয়, যেটা অনেকটা অ্যাবনর্মাল বিকজ অফ গ্যাস্ট্রিন হরমোন। এরপরে যেটা হবে যে আপনার স্টমাকের মধ্যে আস্তে আস্তে টিউমার তৈরি হবে। টিউমার তৈরি হওয়ার পর টিউমার থেকে আস্তে আস্তে ক্যান্সার সেল তৈরি হয়ে যাবে এবং কোনো সিমটমই কিন্তু প্রথমে প্রকাশ পাবে না। মানে আপনার দেখা যাবে যে আপনার স্টমাকে টিউমার হয়েছে, তখন আপনার কোমরে ব্যথা করতে থাকবে। তো কোমর ব্যথা নিয়ে আপনি যখন অর্থোপেডিক্সের কাছে যাবেন, কিছু খুঁজে পাবেন না। তো একদম শেষেই স্টেজে এসে তখন কিন্তু এই এই প্রবলেমটা ধরা পড়ে এবং ফাইনালি একজন পেশেন্ট মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সো আমি এতক্ষণ চেষ্টা করলাম আপনাকে কিভাবে আপনি গ্যাসের ওষুধ থেকে বেঁচে থাকতে পারবেন এবং প্রাকৃতিকভাবে আপনি কিভাবে এটা সলভ করতে পারবেন বা গ্যাসের সমস্যাটা সলভ করতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।